মিডিয়াতে অনেকগুলো স্টোরি দেখলাম তৌকির সাগরকে নিয়ে। এই যে পাইলট তৌকির সাগর, ওনার মৃত্যুটা নিয়ে অনেকেই আফসোস করতেছে, বলতেছে উনি যে বাঁচতে পারতো। হ্যাঁ, উনি প্লেনটা ক্র্যাশ হবার 10 সেকেন্ড আগে যদি সুইচটা টিপে দিত তাহলে তো উনি বাইসা যায়। আমার যেটা মনে হয় উনি ওই সময় নার্ভাস হয়ে গেছিল। আর বাইসে থাকলেই বা কি করতো বলেন আমাকে? বাইসে থাকলে উনি সুস্থ থাকতো না, পাগল হয়ে যাইতো। এই ছোট ছোট কোমলমতি বাচ্চাদের মৃত্যু দেখে উনি মেনে নিতে পারতো না, উনি মানসিক রোগী হয়ে যাইতো, পাগল হয়ে যাইতো। এই জন্য বলি আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন। তাই বলে চুপচাপ বসে থাকলে চলবে না, পিছনে কিন্তু ফলা ধরছে, সবল মারতে পারে, এই বিষ দাঁত ভেঙে দিতে হবে। আবার এইদিকে দেখেন, বাংলাদেশে শেখ হাসিনা ছিল, ভালোই ছিল, এই মুহূর্তে দরকার। আসসালামু আলাইকুম। আজকে শোক দিবস ছিল, এই শোকটা পালন করতে দিল না। এর মধ্যে সরকার পতনের আন্দোলনের ডাকে নেমে পড়লো। প্রথমেই চাইলো 3 জনের পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আরেকজন কে যেন আছে, আরো অনেক দাবি দেওয়া নিয়ে মাইলস্টোন স্কুলের সামনে ছাত্ররা রাস্তায় নেমে গেল। কিন্তু কারুর ওইখানে দেখছেন না কালো কাপড়ের ব্যাজ পড়তে, কালো কাপড়ের পতাকা নিয়ে আসছে কিনা। কিন্তু আন্দোলনের দাবি এমন একটা অবস্থা করছে, মনে হইতেছে বুঝছেন সরকার ইচ্ছা করে এই প্লেনটা ওই মাইলস্টোন স্কুলের সামনে নিয়ে ফালাইছে। এটা তো একটি অ্যাক্সিডেন্ট, এটা তো মেনে নিতেই হবে ভাই। এর মধ্যে আর গুজবের আর শেষ নাই, কত রকম গুজব। পাইলট তৌকির সাগরকে হত্যা করা হয়েছে, এরকম গুজব ছড়ানো হয়েছে। আসলে উনি প্লেনটি ঠিক ধ্বংস হওয়ার কয়েক সেকেন্ড আগে যদি সুইচটা টিপে দিত, উনি কিন্তু বাইরে হয়ে গেছে, প্যারাশুটে পাওয়া গেছে, ওনাকে একটি রুমই পাওয়া গেছে। ওই রুমে কিভাবে ঢুকলো এটা একটি রহস্যজনক কথাবার্তা। এবং ওই রুমই নাকি তালা মারা ছিল 1.5 ঘন্টা যাবত। কেন তালা মারা ছিল আসলে একটি রহস্যজনক। হাসপাতালে নেওয়ার পর ওইখানে ডাক্তার বলছে উনি ডেড। দেখেন এই দুঃখের মধ্যে, এই হাহাকারের মধ্যে, এই কান্নার মধ্যে এখানে আবার সরকার পতনের জন্য একটি ষড়যন্ত্রে নেমে পড়লো সবাই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা কতখানি রাজনীতির সাথে জড়িত আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন। ওনারা কিন্তু রাজনীতির সাথে জড়িত না, কিন্তু তারা কিছু দাবি দাবা নিয়ে সামনে আসছে। এর মধ্যে গেছে আমাদের আসিফ নজরুল সাহেব, ওনার তো পাইয়া বসছে। এমনি তো দেখেন ওনাকে কিন্তু অনেকেই পছন্দ করে না, দেখতে পারে না। ওনার কি দরকার ছিল ওইখানে যাওয়ার? ওনাকে পাইয়া বসছে, চারিদিক থেকে স্লোগান আর স্লোগান। তারপরে উনি সাহস করে পুলিশ সেনাবাহিনীর সহযোগিতায় তাদের সঙ্গে কথা বলছে এবং বলছে ঠিক আছে তোমাদের দাবি কি। তারা 6টা দাবি দিছে, আর এই 6টা দাবি মেনে নিলাম। ওইখানে তারপরেও ওনাকে যেন অবরোধ করে রাখছে 8 থেকে 10 ঘন্টা। মেন রোড দিয়ে বাইর হতে পারে নাই, পিছনের দরজা দিয়ে বাইর করছে। আগে পুলিশের গাড়ি, সেনাবাহিনীর গাড়ি কি করবে? যান বাঁচানো তো খরচ। কিন্তু দেশের গোয়েন্দা বিভাগ কোথায় আছে? তারা কি বসে আছে? না, তাদের গোয়েন্দা রিপোর্টে দেখা গেল এই যে ছাত্রদের সঙ্গে ছাত্রলীগ ঢুকে গেছে, ছাত্রলীগ ঢুকে গেছে ভাই। একটি জায়গায় ব্যারিকেড দিয়ে সেনাবাহিনী সবগুলোকে ধরে ফেলছে, তোমাদের আইডি কার্ড দেখাও নইলে এখান থেকে যাইতে পারবা না। ভাই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। তারপরে কিছু ধরছে, আইডি কার্ড নাই। ওরা তো ছাত্র না, শুধু কি মাইলস্টোন স্কুলের সামনে? না না না, মেন কলিজার মধ্যে হাত দিয়ে দিছে। কিন্তু আলোচনা করতে পারছি না। আলোচনা করতে হচ্ছে কাদেরকে নিয়ে? ওদেরকে নিয়ে যারা এই দেশটিকে ধ্বংস করে দিছে এবং এখনো ধ্বংস করে দিতে চায়। জনগণের সাথে অদা করেন, এই একটা ব্যাপার। সবাই এক থাকেন, কে কোন দল এটা ভুলে যাবেন। যখন দেখবেন স্বৈরশাসক সবল মারতে চায় বা সবল মারতে আসছে তখন এক হয়ে যাবেন। নইলে ভাই এই দেশটার ভাগ্যে দুঃখ আছে। দুঃখ থাকবে না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি কিছুই না করে দিতে পারে, আপনি যদি বলেন আমি আর পারলাম না, ওয়াকার সাহেব তো আপনার সাথে আছে, ওয়াকার সাহেবের সাথে আপনি বসে যান। আজকে এই সন্ত্রাসীরা, এই নিষিদ্ধ দল মাথাছাড়া দিয়ে উঠছে, কারা কারা সহযোগিতা করছে এইসব গোয়েন্দা রিপোর্ট তো আপনার কাছে আছে। তাহলে কেন আপনি অ্যাকশন নিচ্ছেন না তাদের বিরুদ্ধে? তাদের বিষ দাঁত ভেঙে দিচ্ছেন না? আমরা তো জনগণ ভুগছি, আমরা জনগণ অশান্তিতে আছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি না পারে তাহলে ভাই আরো গন্ডগোল হবে, আরো আঘাত আনবে। লিখে রাখেন ভাই, আপনারা সবাই সাবধান হয়ে যান, দেশটাকে বাঁচান। আল্লাহ হাফেজ।